প্রথম হচ্ছে যে আমি রাজনীতিতে আসার অন্যতম কারণ হচ্ছে যে আমি ১৯৯১ সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করল, তখন থেকেই বিএনপির প্রতি আমার একটি অন্যরকম ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল। একটি স্বপ্ন আমি লালন করেছিলাম তখন, যখন আমি আপনার এই বিজয় হয়, সরকার পরিচালনার দায়িত্ব পায় এবং তারা যখন বিজয় মিছিল করে, তখন আমার এখনো মনে আছে যে আমি সেন্ডু গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে সেই বিজয় মিছিলে অংশগ্রহণ করেছিলাম। তা আমি সবসময় একটি জিনিস ভাবতাম যে আমি মানুষের জন্য কিছু করব এবং মানুষের জন্য আমার কি, কি করণীয় রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমি যখন খেলোয়াড় ছিলাম তখন কিভাবে সর্বোচ্চটুকু পারফরম্যান্স দিয়ে আমি দেশের জন্য, দলের জন্য কিভাবে ভালো কিছু অ্যাচিভ করতে পারি, এই চিন্তাধারা, এই বাসনাটা আমার ভিতরে সবসময় কাজ করত। এবং আমি চেষ্টা করেছি বা আমি চিন্তা করতাম সবসময় যে আমি যখন খেলা ছেড়ে দিব তখন আমি সাধারণ মানুষের জন্য কিছু করতে চাই। এবং সেই সাধারণ মানুষের জন্য কিছু করার অন্যতম মাধ্যম হচ্ছে জনগণের কাছে যাওয়া। এবং সেই জনগণের কাছে অন্যতম মাধ্যম হচ্ছে রাজনীতি। এবং সেই রাজনীতিতে আমি ২০১৪ সালের ৫ই মার্চ যখন বাংলাদেশের রাজনীতিতে একটি ভয়াবহ অবস্থা, ঠিক তখন আমার সাথে বেশ কয়েকজন সতীর্থ খেলোয়াড় সহ আমরা এই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে ফুলের তোড়া দিয়ে আমি আনুষ্ঠানিকভাবে আমাদের বিএনপির, তখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, তার নেতৃত্বে নির্দেশনায় আমি তখন যোগদান করেছিলাম। এবং যোগদানের পর থেকে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি দলের প্রত্যেকটি প্রোগ্রামে, প্রত্যেকটি কর্মসূচিতে শতভাগ স্বতঃস্ফূর্তভাবে অগ্রভাগে থেকে কিন্তু আমি সবসময় সকল কর্মসূচিকে সফল করার চেষ্টা করেছি। এবং সেই কর্মসূচি সফল করতে গিয়ে দেখা গেছে যে সরকারের সেই স্বৈরাচারের রোষানলে পড়ে বারবার জেলখানায় যেতে হয়েছে আমাকে গুলিবিদ্ধ হয়েছি আমি অনেকবার। আমাকে বারবার কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে। সর্বশেষ আপনার ২৪-এর যে গণঅভ্যুত্থান, ১৯শে জুলাই থেকে আমাকে অ্যারেস্ট করে এবং ৩রা আগস্ট আমাকে জেলখানায় প্রেরণ করে এবং ৫ তারিখ স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যায়। ৬ তারিখে আমরা জেলখানা থেকে মুক্ত হই। এই যে দীর্ঘ ১৩ দিন যে ডিবি রিমান্ডে ছিলাম, প্রতিটি সন্ধ্যা ছিল আমাদের জন্য অত্যন্ত আতঙ্কিত। প্রত্যেকটি সন্ধ্যা ছিল আমাদের জন্য ভয়ঙ্কর একটি রূপ। কারণ প্রতিটি নেতাকর্মীকে ওই স্বৈরাচারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী তারা অমানবিক নির্যাতন করেছে, যেটি ভাষায় প্রকাশ করা যাবে না। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি মাঠে থেকে উঠে আসা একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বর্তমানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উত্তরের আহ্বায়কের দায়িত্ব পালন করছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্পোর্টস সেক্রেটারির দায়িত্ব পালন করছি। পাশাপাশি আসন্ন ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছি। এবং আমার যে মেসেজটি থাকবে যে আমি স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। আমার সেই গুণগত পরিবর্তনের মাধ্যমে আমি বিশ্বাস করি যে আমরা বিগত সময় দেখেছি যে ভিন্ন মতের উপরে দমন নিপীড়ন হয়েছে, বাট আমরা চাই আগামীতে ভিন্ন মতের যারা রয়েছেন তাদেরকে ভালোবাসা, আন্তরিকতা দিয়ে তাদের আস্থা বিশ্বাস অর্জন করা। এবং এই ভিন্ন মতের যে মানুষগুলো রয়েছে তারা এই সমাজেরই কিন্তু একজন। এই সমাজের প্রত্যেকটি নাগরিককে আমি সমান অধিকারে প্রতিষ্ঠিত করতে চাই এবং প্রত্যেকেই যাতে সমান অধিকার নিয়ে তারা স্বাধীনভাবে সত্য কথা বলে তাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠার মাধ্যমে আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা চাই যে আমার আগামী যে সমাজ ব্যবস্থা সেখানে গুণগত পরিবর্তন আসবে, আমার পারিবারিক যে ব্যবস্থাপনা রয়েছে সেখানে গুণগত পরিবর্তন আসবে এবং সর্বোপরি আমরা রাষ্ট্রীয়ভাবে গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের আগামী রাজনীতিতে গুণগত পরিবর্তন নিশ্চিত করতে চাই। প্রথমত হচ্ছে যে আমি যেটি বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমি যখন খেলোয়াড় ছিলাম, খেলোয়াড় হিসেবে আমি প্রতিটি খেলাকে চেষ্টা করেছি এনজয় করার জন্য। প্রতিটি মুহূর্ত আমি চেষ্টা করেছি আমার দেশ, আমার দলকে কিভাবে সর্বোচ্চভাবে আমি সম্মানিত করতে পারি। এবং আমি যখন খেলাটাকে এনজয় করেছি,
অটোমেটিক্যালি কিন্তু আমি ভালো খেলার চেষ্টা করেছি। এবং আপনি যখন একটি কাজ করবেন, তখন যদি আপনি কাজটিকে যদি এনজয় না করেন, তাহলে কিন্তু সেই কাজের সফলতা আপনি কখনোই পাবেন না। আপনার কাছে ভালো লাগবে না তখন কিন্তু। তো ভালো লাগার জন্য আপনাকে কাজটিকে এনজয় করতে হবে। আমি যখন প্লেয়িং লাইফে খেলাটাকে এনজয় করার মাধ্যমে আমি চেষ্টা করেছি বাংলাদেশের জন্য সর্বোচ্চটুকু দিয়ে পারফর্ম করা। ঠিক রাজনীতির মাঠে এসেও আমি ওই স্বৈরাচারের রোষানলে পড়ে বারবার নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। সেই সময়টিও কিন্তু আমি চিন্তা করেছি যে আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমাকে এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হবে। এই ধরনের নির্যাতনগুলো আমাকে ফেস করতে হবে। আমি কিন্তু সেই সময়টাও কিন্তু আমি এনজয় করেছি। বিকজ আমি চিন্তা করেছি যেহেতু বাংলাদেশের একজন রাজনীতিবিদ হিসেবে, একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমাকে জেল-জুলুম খাটতেই হবে। আমি জানি এই প্রেক্ষাপটটা আমাদের এই মানে সাউথ এশিয়াতেই কিন্তু এটা বিষয়, বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে। তো সেই সাবকন্টিনেন্টের পরিবেশ সম্পর্কে যেহেতু আমি ওয়াকিবহাল রয়েছি, সেই কারণে আমি কিন্তু রাজনীতিবিদ হিসেবে যখন দেখেছি যে আমাকে মামলা দেওয়া হয়েছে, আমাকে বারবার নির্যাতনের শিকার হতে হয়েছে, আমাকে গুলিবিদ্ধ করা হয়েছে। সবকিছু মেনে নিয়েই কিন্তু আমি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে চেষ্টা করেছি অগ্রভাগে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য। যার কারণেই দেখা গেছে যে আপনি একজন ফুটবলার হিসেবে যেভাবে আমি পরিচিত, ঠিক রাজনীতিবিদ হিসেবেও আমি একজন মানে একনিষ্ঠ একটি কর্মী হিসেবে নিজেকে চেষ্টা করেছি সর্বোচ্চটুকু দিয়ে যাতে আমি দলের জন্য কাজ করতে পারি। দেখেন, আমি যেহেতু একজন খেলোয়াড় হিসেবে আগে থেকেই প্রত্যেকটি সাধারণ মানুষ বা আমার যারা ফুটবলের ভক্ত রয়েছে তাদের কাছে আমার আলাদা একটি এক্সপেকটেশন মানে আমার একটি গ্রহণযোগ্যতা রয়েছে। ঠিক তেমনিভাবে একজন রাজনীতিবিদ হিসেবেও আমি চেষ্টা করেছি আমার ন্যায়ের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে আমি যাতে ভালো কিছু করতে পারি। কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিবিদদের প্রতি মানুষের একটি অনাস্থা রয়েছে, একটি অবিশ্বাস রয়েছে যে রাজনীতিবিদদের কথার কাজের কোনো মিল থাকে না। আমি চাই যে এই গুণগত পরিবর্তনটুকু যাতে আমি আনতে পারি। আমি চাই যে আমি যে কমিটমেন্টটুকু করব সেটুকু যাতে আমার জনগণকে আমি পরিপূর্ণভাবে সেই কাজটিকে যাতে পূরণ করতে পারি। আমার কথার কাজের শতভাগ আমি মিল রেখে সেই কাজগুলো করতে চাই। তো আমার যে চিন্তাধারা এবং আল্লাহর রহমতে আমি আশা করি আমার এই এলাকায় যেহেতু আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, এই এলাকায় আমার চলাচল রয়েছে এবং প্রত্যেকটি অলিতে গলিতে আমার চলাচল রয়েছে। সো সেই ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে আমার যে একটি অন্যরকম ভালো লাগার জায়গা রয়েছে, যেটি আমি গণসংযোগে আমি দেখছি প্রতিদিনই। যে এখানে আমার নেতাকর্মীদের পাশাপাশি ওই এলাকার মুরব্বিয়ান, বাচ্চারা, নারীরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে অ্যা প্রচারণায় তারা আ সংযোগ হচ্ছে। তো এটি অন্যরকম একটি ভালো লাগার জায়গা। সো সেই ভালো লাগা থেকে আশা করি যে ইনশাআল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহর রহমতে আমার এই এলাকার জনগণের রায় নিয়ে আল্লাহ রহমতে ইনশাআল্লাহ নির্বাচিত হব এবং আমার দল যদি সরকার গঠন করে আমরা দেশ গড়ার যে পরিকল্পনাগুলো করেছি সেগুলো অক্ষরে অক্ষরে আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আমাদের যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। সেই নিরপেক্ষ নির্বাচনকে অনুষ্ঠিত করার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা কিন্তু জনগণের সাথে কাজ করছি। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র দল যারা দীর্ঘ ১৭ বছর ওই জনগণের সাথে এক কাতারে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি এবং আমাদের প্রিয় নেত্রী তিনি কিন্তু কখনোই কোনো কারো সাথে আপোস করেননি। তিনি সবসময় জনগণের পাশে দাঁড়িয়ে এক কাতারে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি কাজ করেছেন। সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে আমরা একটি নিরপেক্ষ নির্বাচন করতে চাই। কিন্তু জামাত যে দলটি রয়েছে তারা কখনো তারা কখনো বাংলাদেশের কোনো সরকার পরিচালনা করার তাদের অভিজ্ঞতা নাই। যেহেতু বৃহৎ একটি দল যারা স্বৈরাচারের উপাধি নিয়ে তারা দেশ থেকে পালিয়ে গেছে, তাদের অনুপস্থিতিতে এই জামাত দলটি তারা চেষ্টা করছে যে কিভাবে মেকানিজম করে কিভাবে জাল ভোট বলেন, বিকাশে টাকা দিয়ে তাদের কিভাবে ভোট কেনা যায়, এই ধরনের বিভিন্ন ছলচাতুরি এবং ব্যালট পেপার ছাপিয়ে তারা নিজেরাই আলাদা করে ভোট বাক্সে ভরতে চায়। অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে আমাদের কাছে যতটুকু তথ্য উপাত্ত রয়েছে। তা আমরা এটাও আমাদের কিন্তু একটি বড় একটি চ্যালেঞ্জ। কারণ এটিকে
মোকাবেলা করেই কিন্তু আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে চাই। সো আমি বিশ্বাস করি যে আমার বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন এবং তারা সেই সচেতনতার সহিতই যারা এই ধরনের ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তারা ভোটকে প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তাদেরকে আগামী 12 তারিখ জনগণই ব্যালটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আমার কাছে যেটি মনে হয় যে আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু করার জন্য। আমাদেরকে দেখে অনেকেই অনুকরণীয় অনেক কাজ করে। সো আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশে দেশ গড়ার জন্য যে পরিকল্পনা করেছেন, ফ্যামিলি কার্ডের পরিকল্পনা করেছেন প্রত্যেকটি পরিবারে গৃহকর্ত্রী নারীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং সেখানে চাল, ডাল, তেল থেকে শুরু করে প্রতি মাসে ২,০০০ থেকে ২,৫০০ টাকা সমমূল্যের এই উপকরণগুলো সরকারিভাবে প্রত্যেকটি ঘরে গৃহকর্ত্রীর কাছে আমরা পৌঁছে দিব যদি আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করে। আমরা কৃষক কার্ডের কথা বলেছি। কৃষকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য কৃষক কার্ডের মাধ্যমে সরকারের পক্ষ থেকে সর্বাত্মকভাবে সকল সিন্ডিকেটকে ভেঙে দিয়ে আমরা সরাসরি এই কাজগুলো করতে চাই। আমাদের কৃষি ঋণ রয়েছে, আমাদের কৃষকদের সার, বীজ আমরা বিনামূল্যে তাদেরকে প্রদানের মাধ্যমে আমরা তাদেরকে স্বাবলম্বী করতে চাই। এবং আমাদের অনেক সময় দেখা যায় যে কৃষকরা দুর্যোগের সময় তাদের ফসল ক্ষতিগ্রস্ত হয় এবং সেই সময় দেখা যায় যে তারা সর্বশান্ত হয়ে যায়। আমরা তাদেরকে ওই কৃষক কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে কৃষি ঋণ বা আমাদের কৃষি বিমা মাধ্যমে তারা যাতে সেই ক্ষতিপূরণগুলো পুষিয়ে নিতে পারে। এভাবে আমরা কিন্তু কৃষক কার্ডের কাজ করছি। আমাদের শিক্ষা নিয়ে আমাদের আমূল পরিবর্তন আসছে আগামী শিক্ষা ব্যবস্থায়। আমরা শিক্ষাকে শুধু পড়াশোনার ভিতরে রাখতে চাই না, সেখানে খেলাধুলা থাকবে, সেখানে সাংস্কৃতিক চর্চা থাকবে, সেখানে বিতর্ক প্রতিযোগিতা থাকবে। বিভিন্ন টার্কের মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় করে তুলতে চাই। আমাদের দুর্নীতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বেশি স্বাস্থ্য খাতে, আপনারা সকলেই জানেন। সেইখানে আমরা সেই রোগাক্রান্ত স্বাস্থ্য খাতকে আমরা সবল করার চেষ্টা করছি। আমরা ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই বিনামূল্যে। আমরা স্পোর্টস, আমরা আগামীর জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে 5টি ইভেন্টে আমরা বাধ্যতামূলক করব। এই খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানরা যেভাবে ডিভাইস থেকে দূরে থাকবে, আমাদের সন্তানরা সুস্থভাবে বেড়ে উঠবে, আমাদের সন্তানরা মাদক থেকে দূরে আসবে। এইভাবে আমরা জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে যে কোনো 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। পাশাপাশি আমাদের কর্মসংস্থানের জন্য আপনারা জানেন যে আমাদের তরুণ অনেক শিক্ষিত বেকার যুবক রয়েছে। আমরা তাদেরকে কারিগরি প্রশিক্ষণ, ভোকেশনাল ট্রেনিং, আমাদের ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যে এখন অনেকেই অনলাইনে বসে তারা আর্থিকভাবে সচ্ছল হওয়ার চেষ্টা করছে, সেটাকে আরও সুবিধা দেওয়ার জন্য আমরা নির্ধারিত জায়গায় প্রত্যেকটি এলাকাতে আমরা ফ্রি ওয়াইফাই জোন করে দিব, যাতে নির্ধারিত প্রসিডিউর মেনটেন করে তারা যাতে সেই ফ্রি ওয়াইফাই ব্যবহার করে অনলাইনে যাতে তারা আর্থিকভাবে উপার্জন করতে পারে। এই ধরনের আমাদের আরও অনেক বেশি পরিকল্পনা রয়েছে কর্মসংস্থান নিয়ে। পরিবেশের কথা যদি বলি, আপনাদের সকলেরই মনে আছে যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি খাল খনন কর্মসূচি করেছিলেন এবং আমাদের মাননীয় চেয়ারম্যান তিনি পরিকল্পনা করেছেন আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে নতুনভাবে বিপ্লব ঘটাতে চাই। আমরা 25 কোটি গাছ লাগাতে চাই পর্যায়ক্রমে। সেই 25 কোটি গাছ লাগানোর মাধ্যমে আমাদের পরিবেশে একটি আমূল পরিবর্তন আসবে। সর্বোপরি সর্বশেষ যে পরিকল্পনাটি, সেটি হচ্ছে ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের উপাসনালয়ের যারা প্রধান রয়েছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে প্রতি মাসে একটি সম্মানী ভাতা দেওয়া। এইভাবে তাদেরকে যারা শিক্ষিত রয়েছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। এই হচ্ছে আমাদের দেশ গড়ার পরিকল্পনা এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমি আমার ঢাকা 16 আসনে আমি যদি মনে করি যে আমার এখানে নিম্ন এবং মধ্যম আয়ের অনেক বড় একটি জনগোষ্ঠী রয়েছে, আমার এখানে উর্দুভাষীদের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে, আমাদের এখানে হিন্দু সম্প্রদায়, আপনাদের খ্রিস্টান সম্প্রদায় বৃহৎ জনগোষ্ঠী রয়েছে। এই মানুষগুলো দেখা যায় যে অনেকেই অস্থায়ীভাবে বসবাস করছে। আমার সবার আগে যেটি কাজ সেটি হচ্ছে আমরা স্থায়ীভাবে এই মানুষগুলোকে পুনর্বাসন করতে চাই এবং প্রত্যেকটি ঘরে ঘরে আমরা শিক্ষার আলো পৌঁছাতে চাই। প্রত্যেকটি ঘরে ঘরে আমরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই এবং সর্বোপরি আমার এই বৃহত্তর মিরপুরে কোনো সরকারি মেডিকেল কলেজ কিংবা সরকারি হাসপাতাল নাই। আমরা, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমি আমার এই এলাকায় একটি সরকারি মেডিকেল কলেজ
এবং একটি সরকারি হাসপাতাল করতে চাই। পাশাপাশি আমার এই এলাকাতে মাদকের একটি ব্যাপক প্রবণতা রয়েছে, আমাদের কিশোর গ্যাংয়ের কিছু প্রবণতা রয়েছে, আমাদের কিছু চাঁদাবাজির কিছু প্রবণতা রয়েছে। আল্লাহ যদি আমাকে কবুল করে, আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করে চাঁদাবাজ মুক্ত করতে চাই, কিশোর গ্যাং মুক্ত করতে চাই, সর্বোপরি মাদক মুক্ত সমাজ করতে চাই। এবং এইভাবে আমাদের এই এলাকার কিছু বেসিক মৌলিক সমস্যা রয়েছে, গ্যাসের সমস্যা রয়েছে, পানির সমস্যা রয়েছে, বিদ্যুতের সমস্যা রয়েছে, জলাবদ্ধতার সমস্যা রয়েছে, যেগুলো আমরা পর্যায়ক্রমে বসে পজিটিভ ওয়েতে, মানে আমাদের কাজগুলো হচ্ছে যে জনবান্ধব, মানুষের সাথে বসে কথা বলে আলোচনা করে তাদের এলাকার সমস্যাগুলো আমি তাদেরকে দিয়ে সমাধান করতে চাই। এইভাবে আমি একটি জনবান্ধব পরিবেশের মধ্য দিয়ে আগামী রাজনীতিতে আমি যেটি চাই যে রাজনীতিবিদদের প্রতি যে একটি অনাস্থা অবিশ্বাস রয়েছে, সেই অনাস্থা অবিশ্বাস দূর করে দিয়ে একটি আস্থায়, একটি ভরসার জায়গা আমি আমার সেই জনগণের সাথে তৈরি করতে চাই, যার মাধ্যমেই আমি আশা করি যে আমার ঢাকা 16 আসনে একটি আমূল গুণগত পরিবর্তন আল্লাহ যদি আমাকে কবুল করে ডেফিনেটলি আমি আনতে পারবো ইনশাআল্লাহ। আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আমার এই ঢাকা 16 আসনের সকল ভোটারদের কাছে আহ্বান করব যে আমি আপনাদেরই একজন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু, আমি কোনো নেতা হিসেবে না, আমি আপনাদের একজন হয়ে আমি আপনাদের পাশে, আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে ততদিন আমি আপনাদের সেবা করে যেতে চাই। এই কারণে আমি আপনাদেরকে আহ্বান করব যে আপনারা 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।